মার্চ শর্ট উইক শর্টটায় ঢুকছি, এটা অঙ্কের মতো জিনিস। তো তোমাদের নোটসে দেখো দেয়া আছে এলিউ ডিকম্পোজিশনের ব্যাপারটা। এটা হচ্ছে লোয়ার আপার ডিকম্পোজিশন মানে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো এটাকে আমরা দুটো ভাবে সলভ করব, সিম্পল এলইউ ডিকম্পোজিশন এলইউডি, আর আরেকটা করব হচ্ছে এলইউডি উইথ পার্শিয়াল পিভট। বেসিক্যালি এই পার্শিয়াল পিভটিংটা কখন করতে হয়, যখন x ইকুয়ালস টু b, যখন কিছু ইকুয়েশন আসে সেই সব তখন। তো আমরা সেটা দেখব কিভাবে করব না করব, ঠিক আছে। তো দেখো আমি কিছু লেখা লিখেছি। LU decomposition when a given square matrix A we want to find, আমাদের একটা A বলে ধরো স্কয়ার ম্যাট্রিক্স দেয়া থাকবে, we want to find a lower triangular matrix L and upper triangular matrix U such that A equals to যাতে LU দাঁড়ায়, মানে L লোয়ার ট্রায়াঙ্গুলার পার্ট এন্ড আপার ট্রায়াঙ্গুলার পার্টটা যদি আমরা গুণ করি তাহলে এটাই ব্যাক করবে। তো বেসিক্যালি জিনিসটা ধরো এরকম, এলটা সাজেস্ট করে জিনিসটা হচ্ছে, আমি দেখো ব্যাপারটা বোঝাচ্ছি, 1 0 0 0 0 0 এইখানটায় কিছু ভ্যালুটা বুঝবো, মানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের পার্টটা। আমি এটা শর্টকাটই তোমাদের শেখাবো যাতে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারো ব্যাপারটা। এখানে গিয়ে 1টা দাঁড়াবে, আর ইউ এর পার্টটাতে দ্য লোয়ার ট্রায়াঙ্গুলার পার্ট উইল বি 0, আপার ট্রায়াঙ্গুলারের পার্টটাতে কোনো ভ্যালু থাকবে। এরকম করতে করতে আর কি ভ্যালু কমবে বা বাড়বে, সেরকম 0 0 0 যেরকম করতে করতে লাস্ট এটা স্টার্ট আসবে, সেম অ্যাজ দ্যাট। তো দেখো আমি কিছু জিবি দিয়েছি। First for L the upper part should be 0 and the diagonal consist 1. যে কোনো LU ডিকম্পোজিশনের ক্ষেত্রে, যেটা পার্শিয়াল পিভটিং হোক বা যাই হোক না কেন, সেটার ক্ষেত্রে অলওয়েজ দ্য ডায়াগোনাল পার্ট উইল বি 1। যে L পার্টটা তৈরি হবে তার ডায়াগোনাল পার্টটা 1 হবে, and the upper triangular matrix, মানে ধরো এইটা তো একটা যদি স্কয়ার ম্যাট্রিক্স হয়, this is the lower triangular and this is the upper triangular, এই আপার ট্রায়াঙ্গুলারের পার্টটা 0 হবে আর এই ডায়াগোনালটা অলওয়েজ 1 হবে ফর দ্য L পার্ট। For U the lower part should be 0 and the diagonal part would be should not be 1, এবং diagonal পার্টটায় 1 থাকবে। শর্টকাট মেথড দেখো যেটা আমি করছি, A must be able to reduced to row echelon form, যেটাকে একটা ফর্ম বলা হয় ম্যাথসের, row echelon form U without interchanging the any rows. So L and U are not unique definitely, and using the opposite of the multipliers used in the row operation to obtain U we can build L. Basically আমরা U টাকে বার করার চেষ্টা করব, and by that we can go for or we can create the lower triangular matrix. তো এক্সাম্পলটা যেটা দেখানো হচ্ছে, দেখো আমি এক্সাম্পলটা বলছি। তো বলছে LU decomposition of A, সেটা হচ্ছে এরকম বলছে 1 4 3 2 8 5 3 4 7, ঠিক আছে। রাজন না তো কালকেও জয়েন করলো না, আজকেও সমজিত করলো না। আচ্ছা এটা ধরো রয়েছে, তো we need to keep track of the elementary row operation to write A as upper triangular matrix. তো দেখো আমি কিভাবে কি করি, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো।
স্টেপ 1 এ যাওয়ার আগে আমাকে কি করতে হচ্ছে দেখো, বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার। স্টেপ 1, দেখো ব্যাপারটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পাওয়ার জন্য আমার এই তিনটে ভ্যালুকে জিরো করতে হবে তো, নাকি না? সরি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পাওয়ার জন্য এই তিনটে ভ্যালুকে জিরো করতে হবে তো, লোয়ারটা না। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে পাওয়ার জন্য এই রো এর তিনটে ভ্যালুকে জিরো করতে হবে, ভুল বলছিলাম। তো জেনারেলি মনে রাখ, একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি। এই দুটো ভ্যালুকে জিরো করার জন্য মনে রাখবে অলওয়েজ রো 1 কে এর সাথে কিছু কাজ করতে হবে। রো অপারেশন যেটা হবে সেটা এই রো 1 মানে এই রোটার সাথে অপারেট করলেই হয়। এই ভ্যালুটাকে জিরো করার জন্য রো 2 কে কাজে লাগাতে হবে, এটা শর্টকাট মনে রাখো। তো ফার্স্ট আমি -2 ভ্যালুটাকে জিরো করতে চাইছি। তো ব্যাপারটা হচ্ছে দেখো, আমি লিখে রেখেছি স্টেপ 1টা, তোমরা নোটসটা যদি একটু ফলো করো তাহলে লিখবে, দেখে লেখা আছে দেখবে, ইন দিস স্টেপ -2 will be 0 for u। ঠিক আছে, তাহলে কি করছি দেখো, আমি এখানে লিখেছি obtain u here, এখানে লিখেছিলাম build l here, এরকম ভাবে লেখা আছে দুটো, আর for u এরকম কিছু লেখা আছে, for u this value should be 0, সেটা তো লেখা ছিল। আমরা কি অপারেশনটা করছি সেটা এখানে মেনশন করব। অপারেশনটা আমি দেখো যদি করি 2r1 plus r2 কি হবে বলো? 2r1 plus r2 যদি করি তাহলে কি হবে বলো দেখি, মানে r2 equals to 2r1 plus r2, এটা যদি করা হয় এইটা 1 4 minus 3 থাকবে, নাকি না? একটু ইন্টারঅ্যাক্ট করো কেউ একজন অ্যাট লিস্ট। স্বাগতা তুমি করো, কি করো, এটা তাই থাকবে। তাহলে 2 into r1 মানে 2 into 1 2, 2 plus minus 2 মানে 0। তারপর কি হচ্ছে, 4 দুগুণে 8, 8 plus 8 16, আর এদিকে -3 into 2 -6, -6 -1 -1 হবে তাহলে, ঠিক আছে। এন্ড যেটা এক্স্যাক্টলি এরকম আছে সেটা হয়ে যাবে। এল এর ক্ষেত্রে কি বলা হয়েছিল, ডায়াগোনাল পার্টটা শুধু 1 থাকবে, রাইট? এইখানে দেখো এই ভ্যালুটাকে জিরো করতে গিয়ে তুমি কোন মাল্টিপ্লায়ার ইউজ করেছো? 2, তাই তো? তাহলে এটা পজিটিভ 2 বলতে পারি আমি। তাহলে ফর এল ইট উইল বি -2, যেটা মাল্টিপ্লায়ারটা ইউজ করছি তার অপোজিট সাইনটা বসাবো এখানে। তাহলে এল এই জায়গাটা ভ্যালুটা বসালাম, -2 হয়ে গেল। আর ফার্স্ট ইউ এর এই ভ্যালুটা জিরো করে দিয়েছি। স্টেপ 2 আমার কোনটা জিরো করতে হবে? 3 জিরো করতে গেলে আমাকে কি করতে হবে, মানে আমি যদি লিখি এখানে ইন দিস স্টেপ 3 will be 0 for u, তাহলে কি হবে, এখন আমার ম্যাট্রিক্স দাঁড়িয়ে রয়েছে কিন্তু এরকম 1 4 -3 0 16 -1 3 4 7, ঠিক আছে। এটার উপর কাজ করব। এটার উপর কাজ করতে গেলে কি করতে হবে বলো, অপারেশন, হোয়াট ইজ উইথ অপারেশন হবে -3r1 plus r3, r3 এর মধ্যে, তাই তো? হ্যাঁ স্যার। এইটা অপারেশন হবে তো? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে বলো দেখি কি হবে ভ্যালুটা। 1 4 -3 এক্স্যাক্টলি সেম রইলো, 0 16 -1 এ কোনো চেঞ্জ হলো না। পরেরটা তাহলে -3 into -3, যেখানে খুশি দেখো এরোটা দিও, না এরো দিলেও হয়, না r3 এই লেখাটা না লিখলেও হয়, কোনো ব্যাপার না। -3 into 1 তাহলে কত, -3, তার সাথে +3 হচ্ছে মানে কত, 0 হয়ে গেল। তো 4 আর -3 মানে কত, -12, -12 + 4 মানে কত হবে, -8 হয়ে গেল। তারপর হচ্ছে তোমার 7 আর -7 মানে -21,
তাই তো হচ্ছে? হুম ঠিক বলছি তো? 12 ভুল বললাম? স্যার -19 -9 আসবে কেন গো? 3 4 12 বিয়োগ 7 -5 এইটা 12, 3 4 12, 12 থেকে 4 বাদ যাচ্ছে, -8 এটা ওটা হচ্ছে এটা তো -8ই আসছে, তাই তো লিখলাম। স্যার আর এটা পাশেরটা কি? মানে পাশেরটা কত হবে? -5 -5 -3 into r1 মানে স্যার -3 19 -3 into -3 r1 মানে -3 into -3 হচ্ছে 9 plus 7 16 হবে। বাংলা টাংলা খাচ্ছ নাকি গো? তাহলে ভ্যালুটা আছে -3, -3 into -3 plus 7 কত হয়? ও ওটা -3 কি ঠিক করেছি তো? হ্যাঁ স্যার Yes, sir. আচ্ছা 1 0 0 -2 1 0, এখানে তাহলে এখন ভ্যালুটা কত আসবে? -3, যেহেতু এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার মাল্টিপ্লায়ারটা কত? -3 আছে, -3, তাহলে ফর এল ইট উইল বি +3, +3 এইখানটা যাবে, তাহলে +3 এখানে এলো। ক্লিয়ার? দেন আমরা কি করব? ফার্স্ট স্টেপ 3 যাব। স্টেপ 3 তে গিয়ে আমাদের কাজটা কি? কাকে জিরো করতে হবে স্টেপ 3 তে? বেসিক্যালি এই লোকটাকে জিরো করতে হবে, মানে আমরা বলতে পারি একে জিরো করতে হবে, মানে এখন আমাদের ম্যাট্রিক্সটা আপডেট হয়ে এটা হয়ে গেছে, তাহলে একে জিরো করতে হবে -8 কে। তার মানে আমার ম্যাট্রিক্সটা আগে লিখবো, কি আছে 1 4 -3 0 16 -1 0 -8 16, তার মানে আমার এই -8 কে জিরো করা দরকার। তার মানে আমাকে এখানে বলতে হবে হিয়ার -8 উইল বি 0। তো তার জন্য আমাকে অপারেশন করতে হবে। অপারেশনটা কি আছে? এই ভ্যালুটাকে জিরো করতে গেলে কি বলেছি? r2 তে অপারেশন করতে, তাহলে r2 তে অপারেশন করব। তাহলে r2 তে অপারেশন দেখো আমি বলি হাফ অফ দা r2 প্লাস যদি r3 করো তাহলেই হয়ে যাবে, তবে তো ঠিক। তাহলে আমার ইউটা এখানে, এলটা এখানে, ইউটাকে তাহলে আমরা ফার্স্টে লিখবো। ইউটা কি তৈরি হচ্ছে 1 4 -3 এক্স্যাক্টলি সেম, 0 16 -1 সেম, এইটা কি হবে 0ই। এবার এখানে কি হচ্ছে হাফ অফ দা r2, হাফ অফ দা r2 মানে হচ্ছে এখানে r2 হাফ করলে 8 -8 মানে হচ্ছে 0, তার মধ্যে তারপর হচ্ছে কত এখানে তোমার হাফ প্লাস হচ্ছে তোমার 16, তাহলে 16 থেকে হাফ গেলে কত 15.5, তাই তো? স্যার উল্টোটা করলে হতো না, টুয়াইস আর2 করলে কি হতো, মানে টুয়াইস r2 করলে কি করে হবে? টুয়াইস আর3, টুয়াইস আর3। ইউ ক্যান নট ডু অপারেশন অন r3। তুমি যেখানে জিরো করতে চাইছো সেই ভ্যালুটাই অপারেশন করতে পারো না, অন্য রোতে অপারেট করে সেই রোটার মধ্যে তুমি এফেক্ট ফেলতে পারো, ঠিক আছে? গসিয়ান এলিমিনেশন মেথডটা এটা। তো গসিয়ান এলিমিনেশন মেথড তোমরা নিউমেরিক্যাল আরো ভালোভাবে পড়বে, তখন দেখতে পাবে যে ইউ ক্যান অ্যাপ্লাই অন দা আদার রোজ, ওয়্যার মানে যে রোটা এফেক্ট করছে সেই রোটাই অপারেশন করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা 1 0 0, এখানে আগে ছিল -2 3, এটা হচ্ছে 2 1 0, আর এটা -3, তাহলে হাফ, কারণ পজিটিভ হাফ নিয়েছি, এটা 1, তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে হাফটা পজিটিভ হাফ, ফর এল ইট উইল বি হাফ, ঠিক আছে? তো পেয়ে গেলাম আমরা, এল ও পেয়ে গেছি, ও পেয়ে গেছি। সো আমরা যদি গুণটা তোমরা নিজেরা বাড়িতে করো 1 মানে আমরা জানি, সো a ইকুয়ালস টু lu, 1 4 -3 -2 8 5 3 4 7 ইকুয়ালস টু, আমরা এটা লিখতে পারবো 1 0 0 -2 1 0 3 minus half 1 ইনটু, যেটা হবে সেটা হচ্ছে 1 4 -3 0 16 -1 0 0 15.5, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যান্সার। এই অবধি করতে হবে তোমাদের, খালি এলইউটা বার করতে হবে। আশা করি খুব একটা কঠিন নয়, পারবে করতে, পরীক্ষা যদি দেয়।
পরের অঙ্কটা দেখো আমি এক্সাম্পল 2 আরেকটা করে রেখেছি, দেখে নাও, আমি আর করছি না, যদি তোমরা বুঝতে না পারো কোনো জায়গায় সেখানটা বলো, তাহলে আমি বলে দেবো, আদারওয়াইজ করে রেখেছি, দেখে নাও। আমি তাহলে পার্শিয়াল পিভটিংটা একবারে করব। ডান, বুঝতে পেরেছো কি পরের এক্সাম্পলটা? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার এলিউ ডিকম্পোজিশন উইথ পার্শিয়াল পিভটিং, এই টাইপের এক্সাম্পল গুলো হচ্ছে ax ইকুয়ালস টু b, এইরকম ধরো এটা একটা ম্যাট্রিক্স, x টা একটা ওয়ান ডাইমেনশনাল মানে 1 ক্রস 3 বা 1 ক্রস সামথিং ম্যাট্রিক্স, আর একটা b একটা ম্যাট্রিক্স, এই টাইপের লিনিয়ার ইকুয়েশন গুলোর জন্য করতে হয়। তো জেনারেলি এইটা একটু কঠিন আগেরটা থেকে, কারণ এই লিনিয়ার এলিউ ডিকম্পোজিশন উইথ পার্শিয়াল পিভটিং দুটো স্টেপেতে সলভ হয়, ঠিক আছে? একটা হচ্ছে ফরওয়ার্ড এলিমিনেশন আর পরেরটা হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। এই দুটো পসিবিলিটি সলভ হয়, ঠিক আছে? তো আমি দেখো লিখছি 25 5 1 64 8 1 144 12 1 a1 মানে কি সেখানে তোমার কনস্ট্যান্ট মানে ভ্যারিয়েবল থাকবে a1 a2 a3, দেন এখানে ইকুয়ালস টু দিয়ে কিছু বলবে 106.8 177.2 279.2, ঠিক আছে? তো জেনারেলি ফার্স্ট স্টেপ হবে হচ্ছে ফরওয়ার্ড এলিমিনেশন, এর মধ্যে আবার দুটো স্টেপ যাবে, এর আবার দুটো স্টেপ আছে, ফার্স্ট স্টেপ এন্ড সেকেন্ড স্টেপ। তো সেইটা আমি বোঝাচ্ছি ফার্স্টে, দেখো বোঝার চেষ্টা করো। তো দেখো বলছে ফরওয়ার্ড এলিমিনেশন হচ্ছে n-1 স্টেপ, মানে এখানে 3 ক্রস 3 ম্যাট্রিক্স দিয়েছে, 3 ক্রস 3 ম্যাট্রিক্স মানে 3 1 2, বেসিক্যালি এটা দুটো স্টেপ বলতে হচ্ছে ওইটার রেসপেক্টে আমি বললাম দুটো মানে হচ্ছে n-1 স্টেপ লাগে, দুটো স্টেপস লাগবে হচ্ছে টু সলভ দা forward elimination. So in the first step we have to make 64 and 144 as 0. Basically first step এই দুটো থেকে আমি 0 করব, and the next step in the second step we have 12 as a 0, ঠিক আছে? আমরা 12 টাকে 0 করব। এটা হচ্ছে ফার্স্ট ফরওয়ার্ড এলিমিনেশনের ডিসিশন মেকিং হলো। দেন তোমার যে ফার্স্ট স্টেপটা শুরু হচ্ছে সেখানে ক্ষেত্রে দেখো আমি কি করছি, ক্যালকুলেশনটা আমি আর করব না, বাট এখানে বুঝিয়ে দিচ্ছি কি করছি। See the first row and first column. We have here the মানে first row first column মানে first row first column এর এই পুরো ভ্যালুটাকে আমরা তুলবো, ঠিক আছে? They consider the total first column, তাহলে কি হচ্ছে 25
64 144 and take the absolute value। অনেক সময় এটা কি হতে পারে, তোমাকে নেগেটিভ ভ্যালু দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে ওই জন্য আমাদের মড করে প্রত্যেকটার ভ্যালু নিয়ে নিতে হবে। তাহলে আমরা তো জানি সবটাই পজিটিভই আসছে এখানে, তো কোনো ব্যাপার না। কিন্তু যেটা হচ্ছে এন্ড এই পজিটিভ আসার পর এই তিনটের মধ্যে তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা খুঁজবে। তাহলে এদের মধ্যে যদি আমি একটা ম্যাক্স ফাংশন চালাই, তাহলে কোনটা ম্যাক্স পাবো? 144, তাই তো? হ্যাঁ কি না? হ্যালো, তাই পাবো তো? হ্যাঁ স্যার। এবার দেখতে হবে এই 144টা প্রেজেন্ট আছে কিনা ফার্স্ট রোতে। মানে যেটা এই ফার্স্ট রো ফার্স্ট কলামের ভ্যালু পেলাম, সেই ফার্স্ট কলামটা টোটাল পুরো ফার্স্ট কলামের প্রত্যেকটা ভ্যালু আমি মড ভ্যালু বার করলাম। ভ্যালু বার করার পর তার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা বার করলাম। ম্যাক্সিমাম ভ্যালুটা যেটা আছে সেটা তোমার ফার্স্ট রো ফার্স্ট কলামের মানে এই ফার্স্ট ভ্যালু কিনা ম্যাট্রিক্স, ঠিক আছে? তো দেখো, নাও ফাইন্ড the position of 144 as it is max, and if it is not present in the first row we have to switch the entire row with the first row। মানে 144 টার রো যেটা হবে, এখানে থার্ড রো হচ্ছে, হতে পারতো এটা সেকেন্ড রো, হতে পারতো এটা ফিফথ রো, যাই হোক না কেন, সে যেটাই হোক না কেন, সেই 144 এর এন্টায়ার রোটা সুইচ হবে কার সাথে? এর সাথে। তো নিচে সুইচটা ভালো করে দেখো কি হচ্ছে। you have to switch the entire row। আমি কি করেছি এখানে, তার মানে R3 টা R1 এ যাচ্ছে, তাই জন্য এরকম ভাবে এটাকে সুইচিং বোঝায়। তাহলে দেখো কোন জায়গাটা সুইচ হচ্ছে। A1 A2 A3 এর মধ্যে কিন্তু কোনো সুইচ হবে না, এই পার্টটাই সুইচ হবে আর এই পার্টটাই সুইচ হবে। মানে এই টোটাল পার্টটা নেমে আসবে নিচে, এই টোটাল পার্টটা উঠে যাবে উপরে। ক্লিয়ার? মাথায় ঢুকলো এতটা সবার? তাহলে দেখো কি দাঁড়ালো, 144 12 1 64 8 1 25 5 1 A1 A2 A3, দেন এখানে হয়ে যাবে 279.2 177.2 106.8। okay, now in our first step as we decided earlier that 64 gonna will be 0, মানে এইখানে যে পজিশনে যে ভ্যালুটা থাকবে that will become 0। মানে 64 আর 25 কে 0 করার জন্য আমাদের দুটো কাজ, মানে যে কটা স্টেপ লাগে সেটা করতে হবে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে we need a multiplier। কিরকম মাল্টিপ্লায়ার লাগবে? এই জায়গাটার খাটনিটা দেখো কমে যাবে। কিরকম? সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে 64 টাকে 0 করার জন্য যাচ্ছি, মানে 64 will be 0, সেই জন্য স্টেপটাই যাচ্ছি। তো অপারেশনটা দেখো কি করতে হয়। অপারেশনটা খুব সহজ। আমার বলেছিলাম এই দুটো ভ্যালুকে 0 করার জন্য আমার R1 এ এফেক্ট ফেলতে হয়, R1 এর সাথে কিছু করতে হয়। তাহলে হচ্ছে R2 equals to, আমি যদি করি R2 minus 64 by 144 R1। মনে রাখবে অলওয়েজ মাল্টিপ্লায়ারটা এটা বাই এটা হয়, তোমাদের আর কোনো ভাবতেই হবে না মাল্টিপ্লায়ার। 64 বাই 144 করে দেবে তাহলেই হয়ে যাবে, মানে এইটা বাই এইটা, এইটা বাই এইটা, আর মাল্টিপ্লায়ার বাইরে থেকে ভাবার দরকার নেই। তাহলে আমার এখানে দেখো ক্যালকুলেশনটা আমি করে রেখেছি। তো এখানে নিয়ারলি মানে এই পার্শিয়াল পিভটিং এর অ্যাপ্রক্সিমেট অ্যানসার আছে। তো ওখানে দেখো 0.4444 আমি 4 ঘর কনসিডার করছি। তোমরা যদি একটা ভ্যালুতে 4 ঘর কনসিডার করো, প্রত্যেকটার ক্ষেত্রেই 4 ঘর কনসিডার করবে। তো মাল্টিপ্লায়ারের ভ্যালুটা বার করেছি, দেন টোটাল R1 এর ভ্যালুটাকে ওই 0.4444 দিয়ে গুণ করেছি, গুণ করে যে ভ্যালুটা পেয়েছি সেটাকে ধরে রেখেছি, দেন এইটার উপর সাথে মাইনাস করেছি। মাইনাস করার পর 63.99 ইজ নিয়ারলি 0 ধরে নিয়েছি। তারপর যে ভ্যালুগুলো এসেছে সেই ভ্যালুগুলো পেয়েছি। দেন আমি এখানে এখন অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটাকে আপডেট করিনি, ম্যাট্রিক্সটাকে আপডেট করব একবারে। ম্যাট্রিক্সটাকে কিভাবে আপডেট করার জন্য, পরেরটার জন্য আমরা কি করেছি, মাল্টিপ্লায়ারটাকে বার করেছি, কারণ 25 এর জন্য। তাহলে 25 এর মাল্টিপ্লায়ারটা কি হবে তোমার 25 বাই 144, যেটা 0.1736 এসেছিল, 0.1736 এই ভ্যালুটা এসেছিল। তার মানে অপারেশনটা হবে R3 equals to R3 minus 25 by 144 R1। দেন সেটার জন্য সেম ভাবে আমি মাল্টিপ্লায়ারের ওই পুরো R1টাকে এই যে এই ভ্যালুটা দিয়ে গুণ করেছি, গুণ করে যে ভ্যালুগুলো পেয়েছি
সেটা দিয়ে R3 এর সাথে বিয়োগ করে দিয়েছি এবং আলটিমেটলি লাস্টে গিয়ে দেখো আমার দাঁড়িয়েছে জিনিসটা এরকম 144 12 1 0.0 2.667 0.55556 0.2917 0.8264 A1 A2 A3 and এইখানের ভ্যালুগুলো যেরকম ছিল 279.2 এবং ভ্যালুগুলোতে চেঞ্জ হয়েছে কিছু পরের ভ্যালুগুলোতে একটা এসেছে 53.1 আর একটা এসেছে কত তোমার 58.33 এটা 53.1 এর এটা 58.33 তাহলে এন্টায়ার রোটাতে চেঞ্জ হয়েছে সেটা আমরা লিখলাম ঠিক আছে নাও দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ফরওয়ার্ড এলিমিনেশন এতটা অবধি সবাই বুঝেছো হ্যালো বুঝেছো তো স্বাগতা কৃষ্ণেন্দু বুঝছো হ্যালো স্যার বাট এটার মানে এটা কি বেশি মানে টাইম লাগে না মানে টাইম লাগার জন্য এইটা বেসিক্যালি ইকুয়েশনটা আগের তোমার নরমাল ইকুয়েশন এইখানে এই ফর্মের ইকুয়েশন দিলে তুমি डायरेक्टली আগের মেথডে ফেলতে পারবে না এলইডি কম জন্য বেসিক্যালি তোমাকে এখানে a1 a2 a3 তিনটে কোএফিশিয়েন্টের ভ্যালু বার করতে হবে ঠিক আছে ওইজন্য আমি বললাম ax b টাইপ ইকুয়েশন দিলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই পার্শিয়াল পিভটিং তুমি আগের এলইডি ডিকম্পোজিশন যেটা আছে সেটা করতে পারবে না তাই জন্য এই মেথডটা এন্ড যদি ভেবে দেখা যায় হয়তো এই মেথডটা বেশি এফিশিয়েন্ট আগেরটার থেকে কিছু কিছু জায়গায় ঠিক আছে কারণ অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তোমার একটা হচ্ছে স্টোকাস্টিক মেথড আর একটা হচ্ছে গসিয়ান এলিমিনেশন মেথড আমরা জিনিসটা হচ্ছে এরকম ধরো যদি একটা কার্ভ থাকে যদি স্টোকাস্টিক মেথড ফলো করো গসিয়ান এলিমিনেশন মানে যদি বেসিক্যালি ল্যাগ্রাঞ্জিয়ান ডিসেন্ডেন্ট মেথড ফলো করা হয় তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা ধরো একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে এরকম ভাবে চেক করতে পারি ব্যাপারটা হচ্ছে আমাদের মিনিমাইজ করা দরকার জিনিসটাকে এখানে তো ধরো আমি যদি এইখানে ধরো রয়েছি আমরা যদি স্টোকাস্টিক্যালি না চেঞ্জ করি তাহলে হয়তো একবার এখানে আসবো আবার একবার এখানে আসবো আবার একবার এখানে যাব একবার এখানে আসবো বাট যদি আমি স্মল চেঞ্জটা করি দেন ইট ইজ ভেরিলি ট্রু যে আমি ধীরে ধীরে এদিক 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 করতে করতে একটা টাইমে কোনো একটা পয়েন্টে গিয়ে এই পয়েন্টটায় পড়বো মানে আমি খুব স্মল চেঞ্জে ইটারেশন করছি ঠিক আছে এই জন্য হচ্ছে তোমার গসিয়ান এলিমিনেশনটা ইজ বেটার সামটাইমস ঠিক আছে তো এইটা হচ্ছে স্টোকাস্টিক মেথড আর কি আমরা পরপর সবকটাকে আলাদা আলাদা ভাবে করছি তো মেথড এরকম অ্যালগরিদম এরকম আমি আর কি করব বলো তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ অফ ফরওয়ার্ড এলিমিনেশন যেটা আছে তো সেটার ক্ষেত্রে দেখো আমার কোন ভ্যালুটাকে এই ভ্যালুটা বেসিক্যালি জিরো করতে হবে বাট সেটা করার আগে এই দুটো ভ্যালুকে ঠিক আগের মতো তুলে নিতে হবে চেক হুইচ ইজ ম্যাক্স এই দুটোর মধ্যে ম্যাক্স কোনটা ডেফিনেটলি তুমি এটা ম্যাক্স পাচ্ছ এখানে এই এক্সাম্পলের ক্ষেত্রে অনেক সময় হতে পারে যে এটা ম্যাক্সই রয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে এইটা ম্যাক্স পাচ্ছ এটা ম্যাক্স পাওয়ার পর কি করতে হবে তোমাকে তাহলে আবার এন্টায়ার রোটাকে সুইচ করতে হবে ঠিক আছে এন্টায়ার রোটাকে যদি সুইচ করো তাহলে জিনিসটা এরকম দাঁড়িয়ে যাবে 144 12 1 0 2.917 0.8264 0 2.667 0.5556 A1 A2 A3 এখানে 279.2 বাট এটা হয়ে যাবে 58.33 এটা হয়ে যাবে 53.1 ঠিক আছে এবার এইটার পর জেনারেলি কি করা হবে তোমাকে আবার তার মানে এই ভ্যালুটাকে যদি জিরো করতে হয় হোয়াট উইল বি দ্য মাল্টিপ্লায়ার অপারেশনটা খুব সহজ আর এইখানে বলেছিলাম এই ভ্যালুটাকে জিরো করতে গেলে বা এই পজিশনের ভ্যালুটাকে জিরো করতে গেলে আমার R2 তে অপারেশন ফেলতে হয় তো অপারেশন উইল বি কি হবে অপারেশনটা হবে হচ্ছে R3 ইকুয়ালস টু R3 মাইনাস 2.667 বাই 2.917 R2 ঠিক আছে তো এটার জন্য যেটা পাওয়া যাবে মাল্টিপ্লায়ারের ভ্যালুটা বেসিক্যালি এরকম আসছে R3 মাইনাস 2.0.9143 R2 তো সেটাকে আমরা এই 0.9143 দিয়ে R2 পার্টটাকে টোটালটাকে গুণ করব গুণ করে বাদ দেব বাদ দিলে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা এরকম দাঁড়াবে 144 12 1 0 2.917 0.8264 বোধহয় কোডটা মিস করেছিলাম 0 0 0.8264
minus 0.2, a1 a2 a3, এখানে ভ্যালু দাঁড়াচ্ছে 279.2 বোধহয়, যে ভ্যালুটা ছিল এটা 58.33 আর এটা minus 0.23, right? Now the second step of the whole process, that is back substitution টা আমরা apply করব to having the value of what actually having the value of a1 a2 a3. আর দেখো তোমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পেয়ে গেছো, এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পেয়ে গেছো মানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাও পেয়ে গেছো, বাই হুইচ কিভাবে পেলে, এই যে মাল্টিপ্লায়ার গুলো তোমরা ইউজ করেছো, এই মাল্টিপ্লায়ার গুলোর যদি অপোজিট ফর্মটা মানে এগুলো নেগেটিভ, যেখানে নেগেটিভ নিয়েছো সেখানে পজিটিভে যদি নিয়ে বসিয়ে দাও তাহলে সেইগুলোকেই নিয়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো কি করবো, এখানে জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এইভাবেতে যেতে হয়, এই যে এই ফর্ম, এখানে মাইনাস আছে, এই যে এইভাবে জিনিসটা পড়তে হবে, মানে মাইনাস 0.2a3 minus 0.23, মাইনাস মাইনাস কাটে a3 equals to তোমার 0.23 by 0.2, বেসিক্যালি যেটা 1.15 মতো আসছে, তাহলে a3 এর ভ্যালু পেয়ে গেলে দেন এটা ফার্স্ট সলভ করলে অ্যাকচুয়ালি a ধরো নাম দিলাম b, বেসিক্যালি এবার আমরা সলভ করতে চলেছি হচ্ছে মানে নাও সলভিং a3, বিকজ ফার্স্টে a3 সলভ করলাম কারণ a3 তে একটাই আননোন আছে, দেন আমরা a2 সলভ করব, জিনিসটা যাবে হচ্ছে এরকম a2 এইটা ইনটু a2 মানে এইটা ইনটু a2 এটা ইনটু a3 প্লাস করে এরকম, মানে কি রকম 2.917 a2 প্লাস 0.8264 a3 equals to 58.33, and by putting the value of a3 and by solving that you can having the value a3 a2 equals to 19.67, আমি করে দেখিয়ে দিয়েছি কিভাবে ভ্যালুটা পেলে। And for the third purpose, 144 into a1, 12 into a2, 1 into a3 equals to 279.2, মানে ব্যাপারটা হচ্ছে কি হবে 144 a1 plus 12 a2 plus a3 equals to 279.2, and putting all values there will be only one unknown, that is a1, you can have a1 এর ভ্যালুটা 0.2917 পেয়ে গেলে। নাও তুমি অ্যাকচুয়ালি a1 a2 বেসিক্যালি x এর ভ্যালু গুলো বলতে পারলে, যার জন্য তুমি অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করাতে পারবে a1 a2 a3, then that will be 0.2917, 19.67 and 1.15, and the LU also you can find from there. তো ইউটা অলরেডি আগেই পেয়ে গেছিলাম 144 12 1 0 2.917 0.8264, তারপর হচ্ছে 0 minus 0.2, এটা পাওয়া গেছিল আই গেস। এন্ড ইউ এর এল এর ভ্যালুটা তাহলে কি করে পাবো, এল এর ভ্যালুটা পাবো হচ্ছে এখানে 100, এখানে 10, এখানে 1 করেই নিতে পারো। ফার্স্ট এখানে যে ভ্যালুটা পাবো that is basically the first multiplier which is used over here, 64 টাকে 0 করার জন্য, that value will be basically কত পেয়েছিলাম হচ্ছে 0.4444, সেটা আমরা পজিটিভে নিয়েছিলাম, তো আমরা লিখবো -0.4444, এখানে ভ্যালুটা ঠিক তার পরেরটা যেটা আমরা পেয়েছিলাম 0.1736, ওটাও পজিটিভে নিয়েছিলাম, তো মাইনাসে লিখবো 0.1736, এন্ড তারপরেরটা যেটা এক্ষুনি একটু আগে করলাম আমরা এইটা 0.9143, that is also in positive, তো আমরা এটাকে মাইনাসে লিখবো -0.9143, that's it, এটা পেয়ে গেলাম, তার মানে হয়ে গেল আলটিমেটলি তোমার অঙ্কটা, ঠিক আছে? তাহলে তুমি এলইউ পেয়ে গেলে, এলইউ ডিকম্পোজিশনও করতে পারলে, and you got the value, মানে তুমি আলটিমেটলি এই যে ফর্মে ইকুয়েশনটা দেয়া ছিল তোমাকে এই a1 a2 a3 এর ভ্যালুগুলো তুমি বলে দিতে পারলে, যার ফলে তোমার অঙ্কটা সলভ হয়ে গেল। এই অঙ্কটা এই ধরনের অঙ্ক দেয় এবং পার্শিয়াল পিভটিং আসার চান্সটাই সবচেয়ে বেশি কাটতে হয়, তাই জন্য। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তোমাকে আর মাল্টিপ্লায়ারটা নিয়ে চিন্তা করতে হবে না, যেটা অন্য ক্ষেত্রে মাল্টিপ্লায়ারকে ট্রাই করে করে দেখতে হতো যে কোন মাল্টিপ্লায়ারে তোমার ভ্যালুটা 0 আসছে, তো ওই জায়গাটা থেকে এই অ্যালগরিদমটার এফিশিয়েন্সি বেশি, যে উই ডোন্ট হ্যাভ টু থিংক অ্যাবাউট দ্য মাল্টিপ্লায়ার, বাট ডিরেক্টলি অ্যাপ্লাই দ্যাট অ্যালগো, মানে আমরা ডিরেক্টলি মাল্টিপ্লায়ারটা ভ্যালুটা বসিয়ে দিলেই আমরা দেখতে পাবো ইটস নিয়ারলি 0, ঠিক আছে?
এই হচ্ছে গল্প, বুঝলে? এলিউ ডিকম্পোজিশন বোঝা গেল? হুম। দেখি বুঝেছো? আচ্ছা আচ্ছা, স্বাগতা, কৃষ্ণেন্দু বুঝেছো? তোমরাই করছো ক্লাস, তো বাদ বাকিটা তো করছে না, তোমাদেরই বোঝানোর দায়িত্ব। তো উই মুভ টু আওয়ার সাম আদার ইজি টপিক। আমি আজকে অল্পই করিয়ে দিচ্ছি, কারণ যদি এত লোক কম থাকে দেন ইজি করিয়ে দেওয়াই ভালো, অল্প জিনিস, কারণ নইলে আমাকে আবার পড়াতে হবে। তো আমাদের ডিপ শর্টটা খালি বাকি থাকবে ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচে। আমি আজকে তোমাদের অবধি করিয়ে দিচ্ছি, মার্ক শট আর কুইক শটটা একবার রিভিশন করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আবার মনে পড়ে যায় সবকিছু। দরকার আছে না দরকার নেই? একবার বলে দাও, একবার বলে দাও। বলে দিচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি। আমি দেখো আমার ওই আরেকটা যে নামে আছে, আমি সেখান থেকে অনলাইন হচ্ছে, মানে স্ক্রিন শেয়ার করছি যাতে তোমরা দেখতে পাও। আচ্ছা, মার্ক শটটা বলে দিচ্ছি আর কুইক শটটা বলে দিচ্ছি, পরের দিন ডিপ শটটা করিয়ে দেবো, তাহলে তোমাদের হয়ে যাবে। দেখো তো ভিজিবল আচ্ছা স্ক্রিনটা? আচ্ছা আচ্ছা তো মার্ক শট হচ্ছে বেসিক্যালি একটা অক্সিলারি সর্টিং, ঠিক আছে? অক্সিলারি মানে বেস সর্টিং। কেন কি এটা কম্প্যারিজন বেস সর্টিং ও নয়, ইনসার্ট ইন প্লেস সর্টিং ও, মানে কম্প্যারিজন বেস সর্টিং কিন্তু ইনসার্ট সর্টিং নয়, ইন প্লেস সর্টিং নয়। ওয়াই ইট ইজ নট কল্ড অ্যাজ এ ইন প্লেস সর্টিং? তো বেসিক্যালি ইন প্লেস সর্টিং মানে হচ্ছে তোমাদের যে অ্যারে বা যে লিস্টটা নিয়ে তোমরা এলিমেন্ট গুলো পেয়েছো, বা যে সেট অফ এলিমেন্টস এর যে লিস্ট বা ডেটা স্ট্রাকচারটা রেখেছো, সেটাকে ইউজ করেই তোমরা সর্ট করতে পারো, এবং সেটার কোনো নষ্ট হওয়ার চান্স নেই। বাট যখন আমরা মার্জ সর্ট করছি, মার্জ সর্টকে ইন প্লেস সর্টিং বলা হয় না, বা তোমার অক্সিলারি ডেটা স্ট্রাকচার নিডেড টু হ্যাভ দিস মার্জ সর্ট কেন বলা হয়? সেটার কারণ হচ্ছে মার্জ সর্ট যখন আমরা পারফর্ম করি, তখন যে লিস্টটা আমাদের কাছে ধরো ইনপুট দেওয়া হয়েছে, সেই লিস্টটাকে অ্যাকচুয়ালি আমাদের ভেঙে ফেলতে হয় বারবার, কারণ ব্রেক করে ফেলতে হয় এবং নষ্ট করে ফেলতে হয়। আমাদের অন্য আরো কিছু ডেটা স্ট্রাকচার বা অন্য ওই টাইপের ছোট লিস্ট বা বড় লিস্টে আমাদের হেল্প লাগে টু সর্ট অল দিস ভ্যালুস, ঠিক আছে? তো এই জন্য মার্জ সর্টটাকে বলা হয় হচ্ছে তোমার অক্সিলারি বেস সর্টিং অনেকে বলে। ডেফিনেটলি ইটস আ কম্প্যারিজন বেস সর্টিং। কারণ কেন কম্প্যারিজন বেস বলছি? কারণ আমরা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করেই সর্টটা করব, তাই জন্য কম্প্যারিজন বেস সর্টিং। ইট ইজ নট আ ইন প্লেস সর্টিং, ঠিক আছে? বা নন ইন প্লেস সর্টিং ও বলা যায় মার্জ সর্টটাকে। ক্লিয়ার এত অবধি? এইটুকু বক্তব্য সবার স্যার, বোঝা গেছে? ইন্টারেস্ট হ্যাঁ, সর্টিং এর ক্ষেত্রে তাহলে ইন মানে প্লেস সর্টিং এর ক্ষেত্রে যে প্লেসের ডেটা স্ট্রাকচার বা যে অ্যারেটা আমি নেব, সেই অ্যারেটার মধ্যেই আমি অ্যারেটার মধ্যে আমি সর্ট করতে পারবো। বেসিক্যালি ওটাতে অ্যারেটা নষ্ট হয়ে যাবে না যদি আমি ব্রেকও করি। এবং ইন প্লেসের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে পজিশনাল সোয়াপিং হয়, ঠিক আছে? সেটা কোনটা একটা এক্সাম্পল দিন, মানে কোন কুইক সর্ট, সর্টিংটা বললেন কুইক তাহলে? সর্ট, কুইক সর্ট, আচ্ছা ঠিক আছে? দেন প্রসেসটা দেখো, সেটা অ্যানিমেশন। বেসিক্যালি আমার কাছে এরকম এলিমেন্টস আছে, আমার এলিমেন্টসে ধরো 85 টা লোয়ার বাউন্ড, 50 টা আপার বাউন্ডে রয়েছে বেসিক্যালি। তো আমি লোয়ার বাউন্ড প্লাস আপার বাউন্ড, মানে হচ্ছে ইনডেক্স ভ্যালু গুলো লোয়ার বাউন্ড প্লাস আপার বাউন্ড বাই 2 করলে মিডটা পাবো। মিড থেকে আমি দুভাগে ভাগ করছি, মানে ভাবতে পারো 0 টু মিড, আর ধরো মানে লোয়ার বাউন্ড টু মিড এন্ড মিড প্লাস 1 টু আপার বাউন্ড, এরকম ভাবে ভাগ করলাম। তাহলে এইটা দুটো ভাগে ভাগ হলো। তো আমরা যেহেতু জানি ডিভাইড এন্ড কনকারের, ইটস আ ক্লাসিক এক্সাম্পল অফ ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ। কারণ এখানে ডিভাইড এন্ড কনকারের তিনটে ফেজে ইউজ হবে। আনটিল এন্ড আনলেস যতক্ষণ আমরা স্মলেস্ট সাব প্রবলেমটা খুঁজে পাচ্ছি, ততক্ষণ আমরা কি করব? ব্রেক করব। তাহলে দেখো 85 24 টা আবার ব্রেক হলো, মানে 60 45 ওই পার্টটা ব্রেক হলো।
then 85-24 break হলো, দেখো it is becoming it's become a smallest sub problem. So what do we have to do? We have to implement the conquer phase now. কঙ্কার ফেজের জন্য দেখো কালারটা আমি চেঞ্জ করেছি, সেটার জন্য কি করছি 24 আর 85 এর মধ্যে কম্প্যারিজন হচ্ছে। তাহলে কে ছোট? 24 ছোট, তাই 24 কে আগে তুলে দিলাম এন্ড 85 কে তারপর তুললাম। তার মানে দেখো বেসিক্যালি কি হচ্ছে, এই যে আমি উপরে আগে তুললাম, দ্যাট মিন্স উই আর রিকনস্ট্রাক্টিং দ্য অ্যারে। বেসিক্যালি আমাকে অ্যারেটাকে আবার রিকনস্ট্রাক্ট করতে হলো, কারণ আমি যখনই আগেরটা ব্রেক করে দিয়েছি, কম্পাইলারের তো আর মাথায় এত বুদ্ধি নেই ওটাকে ধরে রেখে দেবে, ও তো জানে ব্রেক করে দিয়েছে মানে ও ভুলে যাবে, তাই তো? কারণ বেসিক্যালি দ্যাট মিন্স ওভাররাইডিং দ্য স্টেপস। আবার আমাকে তাহলে তৈরি করতে হলো। সেম ভাবে আমি 63-45 টাকেও দেখো কাজ করলাম, it will be it become now a smallest sub problem and for 63-45 এর মধ্যে চেক হচ্ছে, 63-45 এর মধ্যে যদি চেক হয় তাহলে দেখো 45 ছোট, তাই আগে উঠে গেল, দেন 63 উঠলো, and in that case also same ভাবে আমরা বলতে পারলাম যে এটা এইটুকু পার্ট অফ দ্যাট, মানে এইটুকু যেটা সাব প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে। নাও এবার কি হবে, 24 আর 45 এর মধ্যে চেক হচ্ছে, 24 ছোট তাই উঠলো, 45 আর 85 এর মধ্যে এখন চেক হবে, 45 ছোট ভ্যালু তাই জন্য উপরে উঠে গেল যেহেতু আমরা অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করছি, দেন 85 আর 63 এর মধ্যে সলভ কম্পারিজন হবে, তো 63 উপরে উঠে গেল, দেন আলটিমেটলি পড়ে রইল কি 85 উঠে গেল। তাহলে দেখো আমার এই যে বাদিকের পার্টটা ছিল সেটা সর্ট হয়ে গেছে। এবার আমার ডান দিকের পার্টটার জন্য বাদিকের পার্টটা ওয়েট করছে, তাহলে এবার কি করছে 1731, 1731 এ সেম ভাবে 1731 যেহেতু অলরেডি সর্টেড আছে সেইভাবে রেখে দিলাম, 96 50 50 96 হয়ে গেল। এবার কি চেক হবে 17 and 50, তাহলে 17 ছোট উঠলো, 31 আর 50 এর মধ্যে 31 ছোট উঠে গেল। আর দেখো এই 50 96 এর মধ্যে নিজেদের মধ্যে চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি অলরেডি জানি যখন আমি ব্রেক করে এসছি এবং নিজেরা যদি ওই সাব প্রবলেমটাই বেঁচে থাকে তাদের মধ্যে চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ প্রিভিয়াসলি ওটাকে অলরেডি আমরা সর্ট করেই এসছি। দেন এবার কি চেক হবে 24 আর 17 চেক হবে, তাহলে 17 ছোট আগে উঠলো, 24 31 এর মধ্যে চেক হচ্ছে, 34 ছোট তাই আগে উঠলো, 31 45 এর মধ্যে 31 আগে উঠলো, 45 50 এর মধ্যে 45 আগে উঠলো, 50 60 এর মধ্যে 50 আগে উঠবে, 63 96 এর মধ্যে 63 আগে যাবে, 96 আর 85 এর মধ্যে 85 আগে যাবে, দেন পড়ে থাকবে হচ্ছে 96 and you are fine at least মানে at the end of that situation we got the final sorted result. Clear? Mark short. রাইট করার পর মানে কম্পাইলার ওটা কি আর মানে ধরে রাখছে না লাস্ট অবধি, তাই তো? মানে অ্যারেটা পুরো ব্রেক হয়ে যাচ্ছে। আমরা তো ডেটা স্ট্রাকচারে এটার কোড করেছি, অ্যারেটা তো ব্রেক করতেই হবে। হ্যাঁ, ব্রেক করার পর করতে 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 যাবে, আলটিমেটলি অ্যারে ধরে রাখবে কি করে, মেমোরি তো থাকে না, লিজ হয়ে যাবে, ওটাকে আবার রিকনস্ট্রাক্ট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। অ্যাড্রেসটা পড়ে থাকবে, অ্যালোকেশনও হয়ে থাকবে, ওটাকে আবার রিকনস্ট্রাক্ট, বেসিক্যালি ওটার কোনো ফিজিক্যালি হয়তো মেমোরিতে এক্সিস্টেন্স থাকলেও ওটার লজিক্যালি কোনো এক্সিস্টেন্স থাকবে না, এটাই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি এটা লজিক্যাল ব্রেকিং, তুমি তো আর কাস্তে হাতুড়ি নিয়ে গিয়ে র্যাম ভাঙতে বসবে না। ক্লিয়ার? এত দূর বোঝা গেছে সবার? তো একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে মার্জ শর্টের ক্ষেত্রে একটা মানে বক্তব্য থাকে, সেটা হচ্ছে এরকম, ধরো ইটস আ বিগ অফ n log n টাইম সর্টিং, তো ইটস আ ভেরি গুড সর্টিং। তো সেক্ষেত্রে যেটা কোয়েশ্চেন আমার থাকে সেটা হচ্ছে এরকম যে যদি ধরো আমার কাছে মার্জ শর্টেতে ধরো কয়েক কোটি এলিমেন্ট আছে, মিলিয়নস অফ এলিমেন্টে তুমি মার্জ সর্টিং করতে চাইছো, that will be solved in n log n time, and if we have only one element then also you are indulging three phases. First you need to break, then you need to check, then you need to combine, right? তো প্রত্যেকটার ক্ষেত্রে সেটা একটা ভ্যালু থাকুক কি পাঁচটা ভ্যালু থাকুক কি 5 লাখ ভ্যালু থাকুক, সব ক্ষেত্রেই আমার তিনটে স্টেপ ইন্ডালজ হবেই, অ্যালগরিদমটা তাই তো বলছে। তাহলে এইখান থেকে একটা আইডিয়া করা যায়, ইট হ্যাজ থ্রি সেম কমপ্লেক্সিটি অ্যালগরিদম, মানে এর ওয়ার্স্ট কেস, অ্যাভারেজ কেস, বেস্ট কেস তিনটেই সেম টাইম নেবে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই কোনো ব্যতিক্রমী বা কোনো এক্সেপশনাল স্টেপ নেই যে বেস্ট কেসে আমি দেখলাম একটা এলিমেন্ট আমি আর কিছু করব না বেরিয়ে গেলাম, কারণ অ্যালগরিদমটা এতটাই রিকার্সিভ ইন নেচার এন্ড এটার মানে সেলফ কনস্ট্রাকশনটা এরকম যে আমাকে প্রত্যেকটা স্টেপকেই ইন্ডালজ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তো এটার ক্ষেত্রে দেখো তোমরা নোটসে যাও, নোটসে গেলে বুঝতে পারবে যে আমি ওখানে কি করে রেখেছি, যে তোমার টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিসটা করে রেখেছি। তো ফার্স্ট নোটসের থেকে একটা কথা বলে রাখি, ফার্স্ট নোটসে তোমরা যখন যাবে মার্জ শর্ট বলে একটা অ্যালগরিদম ছোট্ট ভাবে লেখা রয়েছে, ডেটা 1 ডেটা i1 করে এরকম ভাবে একটা লেখা রয়েছে, দ্যাট ইজ বেসিক্যালি তোমাদের খুব
সহজ ভাষায় বোঝার জন্য যদি পরীক্ষায় অ্যালগরিদমটা আসে লিখতে, তাহলে যে সেকেন্ড পেজে যে অ্যালগরিদমটা লেখা রয়েছে যে অ্যানাদার অ্যালগরিদম ফর মার্চ শর্ট, ওইটাকে লিখবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিসটা আমি মুখে বলছি, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, কারণ আমি অন্য স্ক্রিনে আছি বলে এই স্ক্রিনে তো আবার লেখা যাবে না, তো ওই জন্য আমি বলছি। দেখো, তো দেখো টোটাল টাইম নাম্বার অফ টাইম টেকেন n লেখে, টোটাল নাম্বার অফ এলিমেন্টস n লেখা আছে না, এরকম কিছু লেখা আছে তো? টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইকুয়ালস টু n, তারপর টাইম টেকেন t অফ n, দেন যদি if n ইকুয়ালস টু 1, তাহলে বেসিক্যালি একটা এলিমেন্টের জন্য যদি কোনো কিছু করতে হয়, মানে যে কোনো কিছু একটা কনস্ট্যান্ট টাইম লাগবে, তাই 1 ধরা হয়েছে। দেন দেখো t অফ n ইকুয়ালস টু কি করা হচ্ছে, মানে একটাই বেসিক্যালি একটা n এর ভ্যালু যদি 1 হয়, তার মানে আমার একটাই কাজ যে কোনো কিছু ক্ষেত্রে, তাই জন্য কনস্ট্যান্ট টাইম রাখা আছে, মানে একটা কনস্ট্যান্ট টাইমটা যা খুশি হতে পারে। দেন আমরা কি করছি দেখো, t অফ n ইকুয়ালস টু বেসিক্যালি আমি কি করছি সেটা ভালো করে বুঝো। t অফ n ইকুয়ালস টু লেখা আছে 2tn/2 প্লাস n, why এটা লেখা? দেখো মার্চ শর্টে তুমি মাঝখান থেকে এলিমেন্টটাকে দুভাগে ভাগ করছো, তাহলে এক একটাকে সলভ করতে n/2 করে টাইম লাগবে, t অফ n/2 টাইম লাগবে, তাই 2tn/2 আর n/2 খানা যে ভাগ করেছে, তার মানে n/2 খানা কম্পারিজন আর ওর মধ্যে n/2 খানা কম্পারিজন, তাহলে n/2 প্লাস n/2 প্লাস n, তাহলে n/2 মানে n/2 প্লাস n/2 মানে কি n, তাহলে টোটাল কত নাম্বার অফ কম্পারিজন লাগছে, n খানা কম্পারিজন। দেখো লেখা আছে both are halves are taken, hence 2tn/2 and the number of comparison are neat are made with n/2 halves, hence n/2 plus n/2 n number of comparisons. Clear? এরপর যদি ধরো আমি পরের ইটারেশনটাই যাই, তাহলে এই t অফ n/2 টা চারটে ভাগে ভাগ হবে, তাহলে আমি কি করব, 2 টাকে বাইরে রেখেছি, 2tn/2 এর 2 টাকে, দেন t অফ n/2 টাকে যদি ভাগি, তাহলে 2tn/4 প্লাস n/2, কারণ এখন n/4 প্লাস n/4 মানে n/2 আর বাইরে প্লাস n, এবার 2 টাকে ভেতরে ঢুকিয়ে দিলে তুমি পাচ্ছ হচ্ছে t অফ n ইকুয়ালস টু 40n/4 প্লাস n প্লাস n। বোঝা গেছে? হ্যালো, বুঝছো তো সবাই? না আমি আবার হাতে কলমে লিখতে হবে সেটা বলো, যদি বলো তাহলে আমি লিখে দেবো। লিখতে হবে কি, মানে এই দেখো, এই আমি উপরের গুলা লিখছি না। হ্যালো, হ্যাঁ স্যার। এটা হচ্ছে, এইটা কেন এসে বুঝতে পেরেছো তো? পরেরটা কি লিখবো, এরকম ভাবে লিখতে পারি, দেখো একবারে আমি লিখলাম, তাই তো? 2 to the power I t of n to the power I n to the power I plus I into n, এটা হচ্ছে, আমরা ম্যাক্সিমাম কি জানি, 2 to the power I টা ম্যাক্সিমাম কত হতে পারে, n হতে পারে, 2 to the power I টা n অবধি যেতে পারে, তাহলে let 2 to the power I equals to n, then I equals to log n base 2, তাহলে আমি কি করতে পারি, n t of n equals to কি লিখতে পারি, n t of n by n plus I মানে হচ্ছে log n log n base 2, then n into t of 1 plus n log n base 2, then basically n into 1 plus n log n base 2, তার মানে আলটিমেটলি আমার কি দাঁড়াচ্ছে, n plus n log n base 2। এবার যদি আমি big of n ফেলি, n আর n log n এর মধ্যে কোনটা বড়, n log n বড়, তাহলে n log n নেবে, তুমি পেয়ে গেলে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কে in case of mass short, the best case, worst case and average case complexity are same, so tn equals to big of n log n। Clear? বোঝা গেছে সবার? হ্যালো, বোঝা গেছে? Then go for
কুইক শট, so this is a quick shot example. তো কুইক শট এক্সাম্পলটা একটু দেখো, অলরেডি আমার নোটস কোর্স পাঠানো আছে। বেসিক্যালি কুইক শট ইজ আ মানে ভেরি গুড শর্টিং টেকনিক মোস্ট অফ দ্য কেসেস। কখনো কখনো এটা আবার বাজে শর্টিং টেকনিকও হয়ে যায় ওর্স কেসেস, and এটা ইটস আ ভেরি গুড এক্সাম্পল অফ ইন প্লেস শর্টিং। হিয়ার হোয়াট উই হ্যাভ টু ডু, বেসিক্যালি দেখো আমাদের একটা পিভট এলিমেন্ট বা পাইভট এলিমেন্ট চুজ করতে হয়। তো পিভট এলিমেন্ট চুজ করার তিনটে কনভেনশনাল, কারণ তোমরা র্যান্ডমাইজ কুইক শট শিখছো না, আরেকটা ধরনের কুইক শট আছে যেটাকে র্যান্ডমাইজ কুইক শট বলে। সেখানে পিভট এলিমেন্ট উইল বি এনি অফ দ্য ভ্যালু, বাট জেনারেল নর্মাল কুইক শটের ক্ষেত্রে পিভট এলিমেন্ট চুজ করার তিনটে কনভেনশনাল পজিশন আছে। You can choose the first element of your list, or you can choose the middle element of your list, or you can choose the last element of the list. তো ওই জন্য তিনটেকেই দেখো আমি রেড করে রেখেছি পিভট চুজ করার জন্য। এই তিনটের মধ্যে যে কোনো একটাকে আমি পিভট চুজ করে আমি থ্রু আউট দ্য এক্সাম্পলটা যেতে পারি। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা কেসেই দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি অত ফার্স্ট এলিমেন্ট 57টাকে পিভট চুজ করেছি। আফটার দ্যাট দেখো 57টাকে পিভট চুজ করার পর আমি যেটা করব সেটা হচ্ছে লাস্ট এলিমেন্ট যেটা থাকবে সেটাকে আমি পিভটের জায়গায় বসিয়ে দেবো, মানে পিভটটা যে জায়গাটা ছিল সেই জায়গায় বসিয়ে দিলাম, 24টাকে এনে একদম ফার্স্ট পজিশনে বসিয়ে দিলাম লাস্ট এলিমেন্ট অফ দ্য লিস্ট যেটা থাকবে, ঠিক আছে। দেন যেটা কাজটা শুরু হবে সেটা ভালো করে খেয়াল করে দেখো। দেখো একটা রেড পয়েন্টার একটা ব্লু পয়েন্টার আছে, তো দুটো জিবি দিচ্ছি, জিবিটা ভালো করে মনে রাখো। ফার্স্ট জিবি হচ্ছে আফটার দ্য ফার্স্ট ইটারেশন অফ দ্য কুইক শট দ্য পিভট এলিমেন্ট গেট ইটস ওন পজিশন, মানে ফার্স্ট ইটারেশনটা কমপ্লিট হয়ে গেলে পিভট এলিমেন্ট যেটা চুজ করেছো, যা ভ্যালু অফ পিভট এলিমেন্ট গেট ইটস ওন পজিশন, মানে 57 এখানে এক্সাম্পলে 57টা এমন জায়গায় বসবে, মানে 57টা শর্টেড পজিশনে বসে যাবে, ওটা একদম শর্টেড হয়ে যাবে, ঠিক আছে। এবং 57 এর লেফট সাইডে যে এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্ট গুলো সবই থাকবে 57 এর থেকে ছোট এলিমেন্ট, আর 57 এর থেকে রাইটে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো থাকবে হচ্ছে 57 এর থেকে সব বড় এলিমেন্ট। and not to mention maybe এগুলো sorted হতে পারে, maybe এগুলো unsorted order এ থাকতে পারে, এবং we have to apply the quick sort again and again for that cases. বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আগেরটায় কি করছিলাম, মার্চ শটেতে আমরা মিড পজিশন খুঁজে ব্রেক করছিলাম, এখানে ব্রেকিংটা হচ্ছে এরকম ভাবে 57টাকে আমি পিভট পজিশনটা যেখানে হবে, মানে 57 ধরো এই এক্সাম্পলের রেসপেক্টে বলি, যদি 57টা কোনো একটা মাঝখানে ধরো কোনো একটা পজিশনে বসলো, তার লেফট সাইড থেকে একটা ভাগ হবে সেটা কুইক শটের জন্য আবার কল হবে, আর তার রাইট সাইড থেকে একটা ভাগ হবে সেটার জন্য একটা কল যাবে। পিভট যেটা আছে সেটা বেসিক্যালি শর্টেড পজিশনে বসবে এবং সেটা দুটো লিস্টকে ভাগ করে দেবে আর কি, ঠিক আছে। এবং উই আর গোইং ফর দ্য কুইক শটের জন্য আবার কল যাবে। তো সেখানে এবার ব্যাপারটা হচ্ছে দেখো যে ব্লু পয়েন্টারটা আছে এবং রেড পয়েন্টারটা, এর কাজ আমার মোটিভটা হচ্ছে কি 57টা ফার্স্ট ইটারেশনের পর 57টা যেন তার পারফেক্ট পজিশনে বসে যায়, এন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে 57 এর লেফটে যেন তার থেকে সবচেয়ে ছোট ভ্যালুগুলো থাকে এবং রাইটে সবচেয়ে বড় ভ্যালুগুলো থাকে। তো ব্যাপারটা হচ্ছে রেড পয়েন্টারটা দেখো অ্যাকচুয়ালি খুঁজছে কি, মানে রাইট থেকে আসছে, একদম শেষ দিক থেকে আসছে, তো আমার খোঁজা উচিত ওই দিকে 57 এর থেকে কোনো ছোট ভ্যালু আছে কিনা, আর ব্লু পয়েন্টারটা দেখো লেফটের থেকে রাইটের দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার খোঁজা উচিত 57 এর থেকে কোনো বড় ভ্যালু আছে কিনা। তো মানে হচ্ছে রেড পয়েন্টারটা 57 এর থেকে ছোট ভ্যালু পেলে দাঁড়িয়ে যাবে, ব্লু পয়েন্টারটা 57 এর থেকে বড় ভ্যালু পেলে দাঁড়িয়ে যাবে। কেন? কারণ লেফট সাইডে 57 এর থেকে বড় ভ্যালু থাকা উচিত না, আর রাইট সাইডের দিক থেকে মানে এন্ড এর দিকে 57 এর থেকে ছোট ভ্যালু থাকা উচিত না, কারণ যখন শর্ট হয়ে যাবে, মানে যখন 57টা তার পারফেক্ট পজিশনে বসে যাবে তখন প্রবলেম হবে। সেই দেখো এটাকে ইন প্লেস শর্টিং করবে, এবং দেন ফার্স্ট কেসটা যখন 49 এ যখন রেড পয়েন্টারটা আছে আর ব্লু পয়েন্টারটা যখন 70 তে আছে, তখন এরা দাঁড়াবে। কেন দাঁড়াবে? দেখো কন্ডিশন স্যাটিসফাই করে যে 70 ইজ গ্রেটার দ্যান 57 and 49 ইজ লেস দ্যান 57। তাহলে এবার আমরা কি করব, আমরা 49 আর 70টাকে ইন প্লেস মানে বেসিক্যালি পজিশনাল সোয়াপ করব। দেখো পরেরটা আমরা পজিশনাল সোয়াপ করে দিয়েছি। দেন তোমরা যদি খেয়াল করো ভালো করে, তাহলে দেখো আমি নেক্সট স্লাইডটা দেখানোর আগে কথাটা বলি।
রেড পয়েন্টারটা 77 এ দাঁড়াবে না, কারণ 57 এর থেকে বড় ভ্যালু পাচ্ছি, তো দাঁড়ানোর কথা নয়। 61 এও দাঁড়াবে না রেড পয়েন্টারটা, কারণ 61 ও 57 এর থেকে বড়, কিন্তু 16 এ দাঁড়াবে গিয়ে। কিন্তু ব্লু পয়েন্টারটা 97 এই দাঁড়িয়ে যাবে, কারণ বেসিক্যালি আমি 57 এর থেকে বড় ভ্যালু তারপরেই পেয়ে গেছি, কিন্তু ওখানে 57 এর থেকে ছোট ভ্যালু দুটো তিনটে ভ্যালু পর পেয়েছি। তাহলে দেখো রেড পয়েন্টারটা ব্লু পয়েন্টারটা কোথায় দাঁড়িয়েছে, যেখানে বলেছি সেখানে। এবং এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এবার 97 আর 16 এর মধ্যে পজিশনাল সোয়াপ হবে। এবার দেখো আবার কোথায় গিয়ে দাঁড়াবে হচ্ছে তোমার রেড পয়েন্টারটা, দেখো রেড পয়েন্টারটা দাঁড়াবে গিয়ে হচ্ছে 55 এ, আর ব্লু পয়েন্টারটা দাঁড়াবে হচ্ছে তোমার 63 তে। দেখো তাই দাঁড়িয়েছে কিনা, ঠিক তাই দাঁড়িয়েছে। এন্ড দেখো পজিশনাল সোয়াপ হচ্ছে। এরপর ব্লু পয়েন্টারটা দাঁড়াবে গিয়ে হচ্ছে তোমার 85 এ, আর এদিকে তোমার 81 এ দাঁড়িয়ে যাবে, এটা সরি 36 এ দাঁড়িয়ে যাবে, সরি 36 এ দাঁড়িয়ে যাবে। 36 আর 85 সোয়াপ হয়ে গেল। দেন দেখো আমার কি হচ্ছে, ব্লু পয়েন্টারটা কোথায় দাঁড়ানো উচিত বলো, ব্লু পয়েন্টারটা 68 এ দাঁড়াবে, আর রেড পয়েন্টারটা 9 এ দাঁড়াবে, কারেক্ট। দেন দেখো এই দুটো পজিশনাল সোয়াপ হয়ে গেল। এবার এই যে জায়গাটা এখন তৈরি হয়েছে, এইখানটায় দেখো কে দাঁড়াবে, এই জায়গাটায় কার দাঁড়ানো উচিত বলো দেখি, ব্লু পয়েন্টারটা না রেড পয়েন্টারটা, কার দাঁড়ানো উচিত, কার কন্ডিশনটা স্যাটিসফাই করছে বলো দেখি। হ্যালো হ্যালো, কে বড় ভ্যালু খুঁজছিল, ব্লু। ব্লু ব্লু তাহলে ব্লুটা দেখো দাঁড়িয়ে গেল আর রেড পয়েন্টারটা ক্রস করে গেল, রাইট। এই যে এই পজিশনটা, এই যে এই পজিশনটা, যে পজিশনটায় দুটো পয়েন্টার নিজেদেরকে ক্রস করে, ঠিক সেই পজিশনটাই হচ্ছে তোমার পিভটের পজিশন। এরপরে কি হবে, পিভটটা ওই যে ব্লু পয়েন্টারটা যেখানটা দাঁড়িয়ে আছে ওইখানটায় ঢুকবে, আর 76 কে লাথি মেরে, যেহেতু ব্লু পয়েন্টার দাঁড় করে ধরেছে, মানে বেসিক্যালি আমি কি বলেছি, বড় ভ্যালু 76 কে লাথি মেরে কোনখানে পাঠিয়ে দেবো, লাস্টে পাঠিয়ে দেবো। ক্লিয়ার? ফার্স্ট ইটারেশন অফ কুইকসর্ট ইজ কমপ্লিটেড। এন্ড তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে 57 এর লেফটে 57 এর থেকে সব ছোট ভ্যালু আছে, 57 এর রাইটে 57 এর থেকে সব বড় ভ্যালু আছে, মেবি সর্টেড অর আনসর্টেড অর্ডার, ঠিক আছে। তো এইবারে হচ্ছে কি আমার বেসিক্যালি এই এই যে পজিশনটা অবধি পেলাম, সেই 57 এর আগের পজিশন অবধি কুইক শর্ট কল করব, আর 57 এর পরের পজিশন থেকে আপার বাউন্ড অবধি কুইক শর্ট কল করব। তাহলে আমি ফার্স্টে এই লেফট পার্টটাকে শর্ট করছি, দেন দেখো আমরা সেম ভাবে 24 টাকেই পিভট ধরেছি আর 9 টাকে তুলে নিয়ে এসেছি। সেম ভাবে এখানেও দেখো যেরকম ভাবে রেড পয়েন্টার ব্লু পয়েন্টারের খেলা হচ্ছে, সেটা আমি আর দেখাচ্ছি না। 24টা আসবে এবং ভেতর আবার দুটো পার্টে ভাগ হচ্ছে, সেখানেও কুইক শর্ট অ্যাপ্লাই হবে, তো আমি সেটা দেখাইনি এবং বাদবাকি এই পার্টটা শর্ট হয়ে গেছে। এন্ড সেম ভাবে এখানে 64 68 50 74 আর 76, এখানে দেখো আমি ফার্স্টে 74 টাকে ইয়ে ধরেছি, পিভট ধরেছি, মিডল এলিমেন্টটাকে ভালো করে দেখে নাও, মিডল এলিমেন্টটাকে আমি পিভট ধরছি এবং 76 টাকে যেখান থেকে পিভট ধরেছি সেখান থেকে তুলে এনে ফেলছি। সেম ভাবে আমি চেক করতে শুরু করব, চেক করতে পজিশনাল সোয়াপ গুলো হবে এবং একটা পজিশনে নিশ্চয়ই দুটো পয়েন্টারকে ক্রস করে যাবে, সেখান থেকে যদি সেখানে এসে আমি একজনকে লাথি মেরে সরিয়ে দেবো, মানে পিভটের ভ্যালুটা বসবে আর লাথি মেরে লাস্ট ভ্যালুটাকে সরিয়ে দেবো। এন্ড এই পাশেরটা এলিমেন্টটা দেখো একটু সর্টেড নেই, ওখানে আবার কুইক শর্ট কল হবে এবং ওটা সর্টেড হয়ে যাবে। ওই জায়গাটা আর আমি দেখিনি, আননেসেসারি বড় হচ্ছে এক্সাম্পলটা, তাই জন্য। তো এবার 76 75 85 আর 79 তিনটে পজিশনের ভ্যালুকে আমি পিভট করতে পারি, আমি 79 টাকে পিভট করেছি। যেহেতু 79 কে পিভট করেছি, লাস্ট থেকে আর কোনো এলিমেন্ট তোলার ব্যাপার নেই, কারণ লাস্ট এলিমেন্টটাকে আমি পিভট করেছি। ইন দ্যাট কেস আমি সেম ভাবে তোমার চেক করতে শুরু করব যে কোন কোন ভ্যালু গুলো আছে না আছে তাদেরকে দেখতে শুরু করব এবং চেঞ্জ করতে হবে পজিশনাল সোয়াপ, এবং একটা পজিশনে তোমার পয়েন্টারটা ক্রস করবে নিজেদেরকে, সেই পজিশনে আমি 79 কে ঢুকিয়ে দেবো এবং 97 কে পাঠিয়ে দেবো। তো এই পার্টটা মোস্টলি সর্টেড হয়েই গেছে, আর লাস্ট পার্টটা যেটা সর্টেড বাকি ছিল ওটা আবার কুইক শর্ট কল হবে, ওখানে একটা দুটো ইটারেশন হবে, তার জন্য সলভ হবে। আলটিমেটলি দেখো যেটা পেলাম সেটা হচ্ছে সর্টেড এলিমেন্ট পেলাম। এইভাবে হচ্ছে কুইক শর্ট কাজ করে, ঠিক আছে? ক্লিয়ার আই গেস? তো এবার কুইক শর্টের ক্ষেত্রে যেটা মেন ব্যাপার, তো এটা খুব ভালো শর্টিং, হয়তো ইটারেশন ওয়াইজ দেখে মনে হবে যে খুব কঠিন একটা জায়গা দেখানো হচ্ছে হয়তো, কিন্তু ব্যাপারটা যে শর্টিংটা খুব বেটার, শর্টিংটা খুবই ভালো শর্টিং, মানে খুব ভালো কাজ করে। অ্যারের ক্ষেত্রে তো বিশেষ করে কুইক শর্ট বেটার কাজ করে, আর লিংক লিস্টের ক্ষেত্রে মার্জ শর্ট বেটার কাজ করে, এটা তোমরা পড়েও দেখবে কখনো কখনো। তো সেক্ষেত্রে যেটা হয় কুইক শর্টের যেটা প্রবলেম সেটা হচ্ছে বেস্ট কেস অ্যাভারেজ কেসে এটা n log n টাইমই নেবে, কিন্তু ওয়ার্স্ট কেস হয়, কুইক শর্টের ওয়ার্স্ট কেস ব্যাপারটা একটু বোঝো। এই যে কুইক শর্টের পার্টিশনিংটা হচ্ছে, ইটস ডিপেন্ডস অন দা পিভট এলিমেন্ট, রাইট? পিভট এলিমেন্টের পজিশনের উপর ডিপেন্ড করছে। সাপোজ
থিঙ্ক অফ ইন দিস সিচুয়েশন, এরকম একটা সিচুয়েশন ভাবো যেখানে তুমি অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করতে চাইছো আর পুরো ডিসেন্ডিং অর্ডারে লিস্টটাকে ইনপুট করেছো। তাহলে ভেবে দেখো ডিসেন্ডিং অর্ডারে তুমি লিস্টটাকে পুরো ইনপুট করেছো আর অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করতে চাইছো, তাহলে পার্টিশনিংটা কিরকম দাঁড়াবে? তুমি ধরো ফার্স্ট এলিমেন্টটাকে পিভট করেছো বা ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্টটাকে কোন একটা এলিমেন্টকে ধরো সাপোজ পিভট করেছো, ফার্স্ট এলিমেন্ট যেটা অ্যাকচুয়ালি হাইয়েস্ট এলিমেন্ট সেটা অ্যাকচুয়ালি দেখো টোটালটাই কোনো জায়গাতেই ওই পয়েন্টারটা পজিশনাল সোয়াপ করতে পারবে না, কারণ তোমার তো পুরো লিস্টটাই উল্টো করে আছে, তো কোনো জায়গায় পজিশনাল সোয়াপ হবে না। তাহলে আলটিমেটলি কি হবে, একটা এলিমেন্ট খুলে বেরিয়ে যাবে আর n-1 খানা এলিমেন্ট পড়ে থাকবে। এরকম করে সেকেন্ড ইটারেশন হতে লিখে আরেকটা এলিমেন্ট বেরিয়ে যাবে, তারপর আরে n-2 খানা এলিমেন্ট পড়ে থাকবে। তার মানে কি দেখো একটা একটা এলিমেন্ট করে খুলতে থাকছে, মানে যখন ধরো আমার পার্টিশন এট ভেরিয়াস লেভেল হচ্ছে, মানে যখন আমার বেটার কেস অফ পার্টিশনিং হচ্ছে তখন আমি এরকম কিছু একটা সিনারিও পাচ্ছিলাম যেটা আমি তোমাদের ছবিতে দেখাচ্ছি, বাট যখন ওর্স্ট কেস আসবে তখন আমার জিনিসটা এরকম কিছু দাঁড়াবে, একটা করে এলিমেন্ট এন্ড n-1 খানার জন্য কল, একটা করে এলিমেন্ট n-1 খানার জন্য কল, আবার ধরো n-2 এর জন্য কল, এরকম ভাবে একটা সিচুয়েশন আসবে। মানে এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে আনব্যালেন্সড পার্টিশনিং, মানে it arises when each recursion set produces an unbalanced partition. Unbalanced partition means the partition algorithm divide the list in such a way that one part consisting of the one element and other part consists of n-1 number of elements or rest of the elements, n তো বলা হচ্ছে না, rest of the elements। কারণ এটা ভালো করে বোঝো যে ওর্স কেস কখন লিড করে, জেনারেলি জাম্পেলড অর্ডারে আছে তাতে কিছু ওর্স কেস আসবে না। ওর্স কেস লিড করতে পারে এক, তুমি যেরকম ভাবে অ্যাসেন্ডিং অর্ডারের লিস্টটা পুরো ইনপুট করেছো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাইছো, দ্যাট ইজ ওয়ান ওর্স্ট কেস সিনারিও অর আ বেস্ট কেস সিনারিও হতে পারে। জেনারেলি ওর্স্ট কেস এটাকেই বলা হয় যে ধরো আমরা সর্টিং এর ক্ষেত্রে আমরা অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করছি, ডিসেন্ডিং অর্ডারে ইনপুট করছি, অর ডিসেন্ডিং অর্ডারে সর্ট করছি, অ্যাসেন্ডিং অর্ডারে ইনপুট করছি। দিস ইজ দ্য জেনারেল সিনারিও অফ তোমার কি কি বলে এটাকে ওর্স্ট কেস সিনারিও যেটাকে বলা হয় সেটা। তো ওর্স্ট কেসেতে লিংক কুইক সর্ট n স্কয়ার বিগ অফ n স্কয়ার টাইম নেয়, তো সেটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম। তো এখানে দেখো তোমাদের নোটসটা খোলো, আমি নোটসে দেখো দেখিয়ে দিয়েছি কি করে করতে হবে তোমার বিগ অফ কি বলে ওটাকে, নাম কি ওটা, নোটসে আমি দেখিয়ে দিয়েছি যে ওটা কিভাবে টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিসটা করতে হবে। তো নোটসটা খুললে আমি ওখান থেকে বলে দিচ্ছি, আমি এইখান থেকে লিভ করেছি কারণ এখান থেকে আর কিছু আমার দেখানোর নেই, আমি লিভ করে গেলাম ওটা থেকে। আচ্ছা দেখো আচ্ছা ওর্স্ট কেস অ্যানালিসিসটা ফার্স্টে যেটা লিখে দিয়েছি, তাহলে দেখো আমি ধরে নিয়েছি n মানে যখন n এর ভ্যালু 1, যখন n এর ভ্যালু 1 তখন কনস্ট্যান্ট টাইম লাগছে, আর যখন n এর ভ্যালু গ্রেটার দ্যান 1 তখন আমার কি কি n-1 খানা এলিমেন্টের জন্য কল যাচ্ছে। আমি একটু আগেই দেখলাম এরকম যখন সিনারিও থাকছে ওর কেসে একটা খুলে যাচ্ছে আর n-1 এর জন্য কল যাচ্ছে, তাহলে একটা, তাহলে দেখো একটার জন্য c টাইম লাগে আর এটার জন্য তোমার তাহলে এটার জন্য তোমার কতক্ষণ টাইম লাগবে c into n-1, তাই তো? তার মানে ব্যাপারটা কি দাঁড়াবে c plus c into n-1 টাইম লাগে, তাহলে c plus cn minus c, তাহলে টোটাল কত টাইম লাগছে, cn টাইম লাগছে তো নাকি না? হ্যালো, তাই তো? তাহলে টোটাল c into n লিখলাম when n greater than equals to 1, এটা when n equals to 1। এবার দেখো তাহলে আমি যদি এটাকে ফার্দার ব্রেক করি t of n equals to t of n-1 plus c into n, এটা এক নম্বর ইকুয়েশন ধরো। এবার t of n-1 এর জন্য আমি কি পাবো বলো, t of n-2 তে ভাগ করতে তখন c into n-1 টাইমস লাগবে, কম্পারিজনস হবে আর কি। তাহলে t of n-2 এর জন্য আমার কি হবে, t of n-3 plus c into into n-3, এটা থার্ড ইকুয়েশন। এরকম করতে করতে দেখো আমি t2 তে যখন রিচ করব, মানে দুটো যখন এলিমেন্ট থাকবে তখনই আমার t1 এসে যাবে তো, হ্যাঁ কি না? এবং তখন আমার নিশ্চয়ই দুটো ম্যাক্সিমাম লাগবে কি, তাই তো? হ্যাঁ স্যার।
এবার দেখো যদি আমি সবকটা ইকুয়েশনকে যোগ করি, দেখো এটা কাটে এটা কাটে এটা কাটে, তাহলে এটাও কাটে। তাহলে টি অফ এন ইকুয়ালস টু আমি কি পাচ্ছি, টি অফ 1 প্লাস সিটাকে যদি আমি কমন নিয়ে লিখি তাহলে এন প্লাস এন মাইনাস 1 প্লাস এন মাইনাস 2 আপ টু পেতে পেতে হচ্ছে আমি 2 অবধি পাচ্ছি। দেখো তাহলে t1 এর ভ্যালু আমি c অলরেডি জানি, তাহলে c n into n plus 1 n into n plus 1 by 2 minus 1, কারণ দেখো আমি এখানে যদি একটা এই ইকুয়েশন এই সিরিজটা একটা প্লাস 1 মাইনাস 1 করি তাহলেই দেখো আমার ফর্মুলায় পড়ে আছে, প্লাস 1 করলে ফর্মুলায় পড়ে আছে, মাইনাস 1 করলে সেই মানে প্লাস 1টা আর কি বাদ চলে যায়, মানে কিছুই দাঁড়ায় না আর কি। সেটা করলেই হয় তো, হবে তো না, বোঝনি? লিখে দেখাবো আবার, বুঝেছো না বোঝনি গো? বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে এই এরকম যদি করি তাহলে এই পার্টটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে আর এই মাইনাস 1টা, রাইট? হ্যাঁ তাহলে আমি কি করতে পারি, c প্লাস c ইনটু, তাহলে এটা কি কি বলতে পারি, এটা দাঁড়াচ্ছে হচ্ছে কি n স্কয়ার প্লাস n মাইনাস 2 বাই 2, তাই তো? তাহলে এখানে যদি তো t অফ n এ যদি তুমি বিগ অফ ফেলো তাহলে কি আসবে, বিগ অফ n স্কয়ার, তো কনস্ট্যান্ট টাইম তো কিছু আসবে না, বিগ অফ n স্কয়ার আসবে। তাহলে তুমি পেয়ে গেলে হচ্ছে tn ইকুয়ালস টু বিগ অফ n স্কয়ার। তো এটা হচ্ছে কি ওয়ার্স্ট কেস পেয়ে গেলে, ওয়ার্স্ট কেসে এবার বেস্ট কেস বা এভারেজ কেসে কি করে বুঝবে, সহজ হিসাব কি করো, আমার জেনারেলি যদি একদম বেস্ট কেস মানে একদম ইভেন্ট পার্টিশনিং হয় তাহলে কি আমার মাঝখান থেকে দুটো পার্টিশনিং হবে, হ্যাঁ কি না, মিডিল থেকে দুটো পার্টিশন হবে, আর টোটালটার জন্য n নাম c ইনটু এটা থাকবে। তাহলে আমি বলতে পারি দ্যাট ইজ বেসিক্যালি 2tn বাই 2 প্লাস cn। তাহলে এরপর যেটা হবে, তাহলে 2 টাকে যদি আমি ভাঙি তাহলে 2tn বাই 4 প্লাস c ইনটু n বাই 2 প্লাস cn। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে আমার, এটা দাঁড়াবে হচ্ছে 40n বাই 4 প্লাস 2cn। এখানে cn পেলাম, এখানে cn, তাহলে 2cn। তাহলে আলটিমেটলি যদি আমি এটা k টাইমস যাই তাহলে ধরো আমি যদি এটাকে 4 ও লিখতে পারি, এটাকে 4 ও লিখতে পারি, আমি এটাও লিখতে পারি 2 স্কয়ার t অফ n বাই 2 স্কয়ার প্লাস 2cn এরকমও লিখতে পারি। তাহলে আমি এটা আলটিমেটলি k টাইম যদি যাই তাহলে 2 টু দি পাওয়ার k t অফ n বাই 2 টু দি পাওয়ার k প্লাস kcn এটাও লিখতে পারি। আমরা এবার ধরতে পারি যে লেট 2 টু দি পাওয়ার k ম্যাক্সিমাম n অবধি যেতে পারে, তাহলে k ইকুয়ালস টু log n। তাহলে তুমি t অফ n ইকুয়ালস টু কি লিখতে পারো, n t of n by n plus k log n cn এরকম লিখতে পারো। তাহলে n t of 1 plus n log n মানে cn log n এটা লেখা যায়। তাহলে c n plus cn log n। তাহলে আলটিমেটলি তুমি যদি এটার উপর big of ফেলো তাহলে কি হবে, big of n log n, তাই তো নাকি না, big of n log n, কারণ cn আর n, cn log n এর মধ্যে কে বড়, n log n বড়, আর c টা তো বেসিক্যালি একটা কনস্ট্যান্ট হিসেবে ধরা রয়েছে, তো big এর মধ্যে তো কনস্ট্যান্ট ধরা না ধরা একই ব্যাপার, ঠিক আছে? তো n log n। এবার এই যে যেটা আমি তোমাদের টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস করালাম কুইক শর্টে, সেটা তোমাদের আমি শর্টকাট মেথডে করিয়ে দিলাম, তোমরা এটাই করো, কারণ তোমাদের ব্রড মেথডটা এই মুহূর্তে সিলেবাসে নেই, ওটা 4.5 পাতার একটা অঙ্ক, ঠিক আছে? যদি কারোর কোনো খুব শেখার ইচ্ছা থাকে কোনোদিন আমার কাছে পার্সোনালি এসো, আমি শিখিয়ে দেবো কিভাবে করতে হয়, বাট এই মুহূর্তে দরকার নেই, কারণ ওটারই একটা অ্যাপ্লিকেশন যেটুকু জায়গা বাদ দেওয়ার করা যেতে, যদি তোমাদের খুব শিখতে ইচ্ছা হয় যে কিভাবে অ্যাকচুয়ালি এই n log n টা রিচ করছে, মানে এই যে ব্যাপারটা আমি এখান থেকে ডিরেক্টলি এটাকে লেখা হ্যান ত্যান সবকিছু, বেসিক্যালি এটা রেশিও প্রপোর্শনাল দিয়ে করা, প্রপোর্শনালিটি দিয়ে করা হয়। তো সেটার জন্য যদি কেউ ফোরম্যান থাকো, ফোরম্যানে কিছুটা করে দেওয়া আছে, যদি ফোরম্যান না ফলো করতে পারো শ্যাডোসে কিছুটা করে দেওয়া আছে, তো আমার কাছে আসলেও যদি কারো শেখার ইচ্ছা থাকে আমাকে বলে আমি শিখিয়ে দেবো তখন। বাট you can do this method up to your mtech or up to your মানে not for mtech, up to your gets অবধি তোমরা এটা করে আসতে পারবে, তো you will get full marks, ঠিক আছে? তো অসুবিধা নেই এই মেথডটা যদি দেখাও এরকম ভাবে করো, কারণ worst case এইভাবেই আসবে। এইখানে 3-4টে লাইন শর্টকাট করা আছে, সেটাতে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা ডিরেক্টলি এটা দিয়ে শুরু করতে পারো, ক্লিয়ার? যত তোমাদের থেকে এক্সপেক্ট করে না যে তোমরা এই মুহূর্তে ওটাকে বলতে পারবে, কোনো স্যার টিচাররা এক্সপেক্ট করে। এই হলো ব্যাপার, ঠিক আছে? এই হলো কুইক শর্ট, মার্চ শর্ট হয়ে গেল। এরপর তোমাদের পড়ে থাকে হচ্ছে যেটা, সেটা হচ্ছে হিপ শর্ট। তো হিপ শর্ট মানে হচ্ছে, হিপ শর্ট হয়ে গেলে তোমাদের মোরাললেসলি আমার মতে ইয়েটা শেষ হয়ে যাবে, কি বলে ওটাকে, ডিভাইড এন্ড কনকার শেষ হয়ে যাবে। তাহলে আমরা পরের দিন
হিপশটটা আগে শেষ করব, কারণ দেখো আজকে এমনি লোকজন কম, তাই জন্য আমি হিপশটটা শেখাতে চাইছি না, অনেকেই ভুলে গেছো এবং আমি নতুন করে একটু ঠিকঠাক ভাবে হিপশটটা দেখাতে চাই। তো হিপশটটা শেষ করব আর তোমাদের ডাইনামিক প্রোগ্রামিং শুরু করব, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাকুক। স্যার অনেকে তো অ্যাবসেন্ট আছে। হ্যাঁ আজকে কেউ নেই, ওটার জন্যই হচ্ছে ব্যাপার, আমি টানতে পারছি না। তাহলে আজকে এই অবধি থাকুক, একটু কমই থাকুক, অসুবিধা নেই। তোমাদের কলেজের থেকে তো আই গেস আমরা এগিয়েই আছি নাকি? হ্যাঁ স্যার। মানে কলেজ যদি এগিয়েও যায় অসুবিধা নেই, কলেজকে কলেজের মতো এগোতে তো আমরা ঠিক ধরে নেব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, বাই। তাহলে নেক্সট উইক দেখা হচ্ছে। আর স্বাগতা, তোমাকে আমি কাল পরশু নাগাদ একবার টেক্সট করবো, তুমি যখন ফ্রি থাকবে আমার একটু রিপ্লাই দিও, ঠিক আছে? ওই স্টুডেন্টের ব্যাপারে কথা বলাচ্ছি, ঠিক আছে? মানে এখানে কথা বলে লাভ নেই, কারণ অনেক সময় ভয়েস কেটে আসে, আমি তোমার সাথে পার্সোনালি টেক্সট করে কথা বলবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।